পাকিস্তান ভিতর থেকে এতটাই দুমড়ে মুচড়ে আছে, তারা বা তাদের সহযোগিতায়, তাদের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের কাছে আজকে শত্রু রাষ্ট্র ভারত, সেক্ষেত্রে এই বাংলাদেশ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে কি? আর বালুচিস্তানে মূলত বোলানে রাতভর যে স্নায়ুযুদ্ধ, টান স্নায়ুযুদ্ধ, শুধু তাই নয়, পাক সেনার অভিযানে উদ্ধার হয়েছে বেশ কিছু যাত্রী। অন্তত যে তাদের যে অবস্থার মধ্যে পড়তে হয়েছিল, যে পরিস্থিতি, এবং সেরকমই এক যাত্রী, শুরুতে একবার শোনানোর চেষ্টা করব মুক্তির পর কি জানাচ্ছেন তিনি। तंग आ गए, बोले भाई बोगी खाली करें, हम लोग जगाते हैं। हम लोग निकल गए, बच्चों को बोला भाई निकलो, मरना है भाई निकलो, इधर भी मरना है उधर भी मरना है। फिर हम लोग निकल गए, उधर हम लोग को छोड़ दिया, फिर बोला आप लोग जाएं भाई, अपना रास्ता पकड़े, निकलते जाए, आप लोग के साथ दुश्मनी नहीं है। हम लोग पैदल निकलते निकलते नीचे नहर में गिर गए, शहर में डाला आपको, बस निकलते गए, पानी पत्थर पानी, 4 घंटे हम लोग लगाया पानी से। वहाँ पर हम लोग की खिदमत तो ऐसी कोई नहीं किया। শর্মিষ্ঠা, এখান থেকেই যে বিষয়, অর্থাৎ যেদিকে যাবে সেদিকেই বিপদ, সে পথেই বিপদ, তারপরেও তাদেরকে এই বালুচ লিবারেশন আর্মির তরফ থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। আর্যবাবু যেমনটা বলছিলেন যে মানবিকতার পরিচয় তারা শেষ মুহূর্ত পর্যন্ত দিয়েছেন এবং তাদের লক্ষ্যতেও তারা স্পষ্ট ছিলেন। এবং সেখান থেকেই আর্যবাবু বাংলাদেশের যে প্রসঙ্গ, কারণ এই পাকিস্তান যারা ভেতর থেকে দুমড়ে মুচড়ে রয়েছে, তারাই তো এখন বাংলাদেশের আগামী পথের সফর সঙ্গী বটে। হ্যাঁ, ঠিক তাই। আমি বাংলাদেশ প্রসঙ্গটা এই জন্যই আনলাম যে বাংলাদেশে এই পাকিস্তানিরা ঠিক এই হাল করেছে এবং করছে। কালকে একটা খুব ইম্পর্টেন্ট বিল প্রপোজ করা হয়েছে পার্লামেন্টে, যেটা আপনার করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিত্যানন্দ রায়। সেটা হচ্ছে আপনার ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 2025। সেটা নিয়ে আমি পরের প্রোগ্রামে বিশদ বলবো। সেটা অনেক সাহায্য করবে, কিন্তু তার মধ্যে আরও কিছু যোগ করা উচিত। কালকে আমি অন্য একটা চ্যানেলে বলেছি, তো এটা বলবো এটা নিয়ে। এখন বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি যেটা, বাংলাদেশের মাথা তুলে দাঁড়ানো তো দূরের কথা, বাংলাদেশে মানে এখন যে পরিস্থিতি, 12 জন মানে সব যতটা অথেন্টিক খবর আপনাদের কাছে পৌঁছানো যায় আমি পৌঁছানোর চেষ্টা করছি। 12 জন শীর্ষ সেনা কর্মকর্তা তারা গৃহবন্দী, আরও 29 জন টার্গেটে আছেন। ওয়াকারুজ্জামান পুরো কমান্ড লিড করছেন, ওয়াকারুজ্জামানের ক্ষমতায় গৃহবন্দী করেছেন তিনি লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে, তার সঙ্গে ইকবাল করিম ভুঁইয়া, তার সঙ্গে অবসরপ্রাপ্ত সেনাকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, আর ফাইজুর রহমান, তিনি ডিজিএফআই এর সঙ্গে যুক্ত ছিলেন, আইএসআইকে সব থেকে বেশি সাহায্য করেছেন ফাইজুর রহমান, এবং অস্ত্র চুক্তিতে তিনি টোটালি ইনভলভ ছিলেন। এবং সাভার এবং মিরপুর সেনা ক্যাম্প ওয়াকারুজ্জামানের দখলে। আরও 3 জন মেজর জেনারেল টার্গেটে আছেন গৃহবন্দী হওয়ার জন্য। কুয়েত থেকে একজন মেজর জেনারেল সব কিছু অপারেট করছিলেন, তিনি টার্গেটে আছেন ওয়াকারুজ্জামানের। এবং এখানে পিনাকি ভট্টাচার্য, আমি বারবার বলেছি উনি বাঁচবেন না, পিনাকি ভট্টাচার্য এবং আপনার ইলিয়াস হোসেন, তাদের তটস্থ অবস্থা, তারা নজরবন্দিতে অলরেডি চলে এসছেন এবং তটস্থ অবস্থা। এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী, এর সঙ্গে আরও বলি মাহফুজ আলম, এই আপনার আবু সাইদ, তার সহায়তায় তিনি চেয়েছিলেন এই ওয়াকারুজ্জামানকে বন্দি করতে, সেটাই তিনি সফল হননি। এর সঙ্গে আপনার আসিফ আমির, ইকবাল, আসিফ নজরুল আর আসিফ আমির বলে বোধহয় কেউ আছেন, এদেরও অবস্থা একদম সাংঘাতিক। একেবারে আর্যবাবু, এই সাংঘাতিক পরিস্থিতিটা আরো অত্যাধিক সাংঘাতিক মাত্রা নেবে নাকি কিছুটা হলেও তাদের কন্ট্রোলে আসার সম্ভাবনা রয়েছে? এই প্রশ্নগুলো এই মুহূর্তে যথেষ্ট প্রাসঙ্গিক, তবে আলোচনার সময় যেহেতু একদমই সীমিত, আর্যবাবু অনেক ধন্যবাদ জানাবো আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। একদমই তাই, এবং ধীরে ধীরে অন্তত এই গোষ্ঠী কতটা প্রাণঘাতী হয়ে যাচ্ছে, এবং সব থেকে বড় কথা এর সঙ্গে বাংলাদেশ এখন কোন পথে হাঁটে সেদিকেও আমাদের নজর থাকবে।